তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। দেশে করোনায় সর্বোচ্চ 153 জন মৃত্যুর রেকর্ড, প্রাণহানি ছাড়ালো 15,000, নতুন রোগী 8,661 জন। রাজধানীর হাসপাতালে করোনা রোগী বেড়েছে কয়েক গুণ, অক্সিজেন সংকট না হলেও বেশিরভাগ আইসিইউ পূর্ণ। কঠোর বিধিনিষেধের মধ্যেও রাস্তায় বেড়েছে চলাচল, লকডাউনের চতুর্থ দিনে রাজধানীতে গ্রেপ্তার 618 জন। উন্নয়ন খাতের শতাধিক প্রকৌশলীর অনিয়ম তদন্তের নামছে দুদক, তবু দুর্নীতি নিয়ন্ত্রণ নিয়ে সন্দেহ টিআইবি। Saudi Extreme. Enjoy smooth speed. শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। দেশে করোনায় সব রেকর্ড ছাড়িয়ে 153 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 15,000। 603টি ল্যাবে 24 ঘন্টায় 29,879 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। 8,661 জনের পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 28.99%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 9,44,917 জনে। সুস্থ হয়েছেন আরও 4,698 জন। এ নিয়ে মোট সুস্থ 8,33,897 জন। ঢাকার বাইরের বেশ কিছু জেলায় সংকট দেখা দিলেও রাজধানীর হাসপাতালগুলোতে এখনো অক্সিজেনের কোনো ঘাটতি নেই। তবে রোগী ভর্তির সংখ্যা আগের চেয়ে কয়েক গুণ বেড়ে যাওয়ায় সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার দিকে জোর দিচ্ছেন চিকিৎসকেরা। না হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা তাদের। এরই মধ্যে বেশিরভাগ হাসপাতালের আইসিইউ বেড পূর্ণ হয়ে গেছে। রাজধানীতে কোভিড চিকিৎসায় নিয়োজিত হাসপাতালগুলোর বাইরের চিত্র কোনো শঙ্কা তৈরি না করলেও ভেতরের চিত্র খুব একটা স্বস্তিদায়ক নয়। গত 2 সপ্তাহে রোগী ভর্তি বেড়েছে প্রায় 4 থেকে 5 গুণ। হাসপাতালগুলোর দেওয়া তথ্য বলছে, মহাখালীর উত্তর সিটি কর্পোরেশনের কোভিড ডেডিকেটেড হাসপাতাল ছাড়া বেশিরভাগ হাসপাতালেই কোনো আইসিইউ বেড খালি নেই। গত মাসের প্রথম দিকে যেখানে রোগী ভর্তির সংখ্যা ছিল 4 থেকে 5 জন, এখন সেখানে রোগী ভর্তি হচ্ছে 20 জনের ওপরে। আমাদের কোভিডের জন্য 300 বেড বরাদ্দ, তার মধ্যে কিন্তু আজকে 196 জন রোগী ভর্তি আছে। এটা সকালের খবর, হয়তো এর মধ্যে হয়তো 200 ক্রসও করতে পারে। এরকম রোগী আসতেছে এবং আমাদের আইসিইউ 10টা বেড কিন্তু একদম ফিল আপ থাকতেছে। তার মানে আমরা বলতে পারি যে বিগত 2 সপ্তাহের চেয়ে এখন কিন্তু রোগীর সংখ্যা প্রায় 30 থেকে 40% রোগী বৃদ্ধি পেয়েছে। তবে হাসপাতালগুলোতে অক্সিজেনের কোনো সংকট নেই, যদিও বেশিরভাগ হাসপাতালের আইসিইউ বেড পূর্ণ হয়ে গেছে। তবে চিকিৎসকরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পারলে আশঙ্কার কোনো কারণ নেই। সেন্ট্রাল ব্যবস্থার মাধ্যমেই রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণ সম্ভব বলে জানান তারা। আমার যে অক্সিজেন যে প্রোডাকশন এই মুহূর্তে আছে, সেটির ম্যাক্সিমাম গুড ইউটিলাইজেশন এবং বিভিন্ন ক্ষেত্রে সিপ্যাপটা ইউজ করা হাই ফ্লোর জায়গায়, সেটা আমরা সবাইকে নির্দেশনা দিচ্ছি এবং সেটা যদি আমরা ইউজ করতে পারি তাহলে দেখেন আমি কতটুকু অক্সিজেন সাশ্রয় করতে পারবো। সেটি করতে পারলে নিশ্চয়ই এই ক্রাইসিস আমরা মোকাবেলা করতে পারবো। তবে হাসপাতালগুলোর চিকিৎসার মান নিয়ে এখনো অভিযোগ আছে ভর্তি রোগীর স্বজনদের। নিয়মিত ডাক্তার না পাওয়া, সেই সঙ্গে নার্সরা রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে জানান তারা। গাবুলিতি করে সবকিছু, দেখা যাচ্ছে সিস্টাররা গেলে খেজি দেয়, ডাক্তাররা মোটামুটি ভালো ভালো কথা বুঝায় কয়, কিন্তু সিস্টাররা মানে যা মন চায় তাও হেরা মানে খেজি দেয়, এন নাই হেডা নাই হেডা নাই, এই সেখানে এরা কইতেই থাকে। হঠাৎ করে কোনো রোগীর অক্সিজেন প্রয়োজন হলে আমাদের নিজেরই অক্সিজেন লাগাতে হয় এবং ডাক্তারদের বলে এখন করোনার সময় বাসা থাকার চেষ্টা করবেন। হাসপাতালগুলোতে সেবার মান বাড়ানোর পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাউন আরও দীর্ঘস্থায়ী করার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কঠোর লকডাউনের চতুর্থ দিনে রাজধানীর সড়কে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। তবে গণপরিবহন বন্ধ থাকায় কর্মজীবী মানুষেরা পড়েন ভোগান্তিতে। সড়কে আগের মতোই কঠোর অবস্থানে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্দেশনা না মানায় রাজধানীতে গ্রেপ্তার হয়েছে 618 জন, আর 161 জনকে 54,450 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
করোনা সংক্রমণ রোধে চতুর্থ দিনের লকডাউন চলছে। মাস্ক ছাড়াই চলতে দেখা গেছে অনেককেই। গণপরিবহন বন্ধ থাকায় অফিসে যেতে ভোগান্তিতে পড়েন অনেকেই। সোনাগাঁও হলে বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট করবো নাকি, আমার গাড়ির লাইসেন্স আছে, আছে সবকিছু আছে। আমার বন্ধুর গাড়ি নিয়েছি, লাইসেন্সের জন্য 4,000 টাকা দিছে, মামলা দিছে। আসাতে অনেক কষ্ট হয়। এই যে বড় রাস্তা আছে, বড় রাস্তা দিয়ে কোনো গাড়ি পাওয়া যায় না এবং আসা দিয়ে ছোট রাস্তা দিয়ে আসতে হয়, ছোট ছোট অটো করে আসতে হয়। রাজধানীর উত্তরা, মিরপুর, গাবতলী, যাত্রাবাড়ি সহ বিভিন্ন সড়কে যান ও মানুষের চলাচল বেড়েছে কিছুটা। রোববার হওয়ার কারণে অনেকগুলো সরকারি সেবা প্রতিষ্ঠান, জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা, যার কারণে রাস্তায় গাড়ির চাপও অন্য দিনের তুলনায় একটু বেশি। বাট আমরা প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের চেকের আওতায় নিয়ে আসছি। এদিকে প্রধান সড়কগুলোতে পুলিশের টহল অব্যাহত রয়েছে। চেকপোস্ট বসিয়ে কঠোর অবস্থান নিয়েছেন তারা। প্রশাসন বলছে, বড় শিল্প প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে একাধিক গাড়ি রাস্তায় নামছে। প্ল্যান গ্রুপে অনেকগুলো সিস্টার কনসার্ন প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু তারা অনেক সময় চেষ্টা করছে যে ওই একই জরুরি খাদ্যপণ্য কিংবা মাস্কের নাম ব্যবহার করে ঘোরার জন্য, সেইগুলো আমরা তাদেরকে জবাব দিতে আওতায় নিয়ে আসছি। চলাচলের প্রেশার অনেক বেড়েছে, চাপ বেড়েছে। ম্যাক্সিমামই হচ্ছে আপনার বিদেশগামী যাত্রী আছেন, গার্মেন্টসের সাথে জড়িত মানুষজন আছেন। অযথা বের হচ্ছেন এরকম খুবই কম, যেহেতু অর্থনীতির চাকা ঘোরানোর স্বার্থে যারা অফিস করা দরকার এই সংখ্যাটা বেশি। এদিকে লকডাউনে বিভিন্ন পাড়া মহল্লায় যারা জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনের মধ্যেও চলছে পোশাক কারখানা। গণপরিবহন না থাকায় যাতায়াতে ভোগান্তিতে শ্রমিকেরা। হেঁটেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে কর্মস্থলে পৌঁছতে হচ্ছে তাদের। রিক্সা বা অটোরিক্সা মিললেও সেগুলো সংখ্যায় কম, আর ভাড়াও গুনতে হচ্ছে অস্বাভাবিক। দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সর্বাত্মক লকডাউন দিয়েছে সরকার। সরকারি বেসরকারি সব অফিস বন্ধ থাকলেও চালু পোশাক কারখানা। কারখানা চালু রাখা হলেও গণপরিবহন বন্ধ থাকায় কর্মস্থলে যাতায়াতে ভোগান্তিতে পড়তে হচ্ছে শ্রমিকদের। অনেকেই হেঁটেই পাড়ি দিতে হচ্ছে দীর্ঘ পথ। অন্যান্য গণপরিবহন না থাকায় চাহিদা বেড়েছে রিক্সা, অটোরিক্সার। অস্বাভাবিক বেড়েছে ভাড়াও। গাড়ি লেগে আইতে আইতে হয়, মনে করে না আমরা আইতে আইতে পারি, মনে করেন গাড়ি আটকা দেয়। ভাড়া আমাদের 5 টাকা ভাড়া 5 মিনিট থেকে, ওখানে আমাদের ভাড়া নিতে আছে 10 টাকা করে নিতে আছে। 15 মিনিট 20 মিনিট দাঁড়াইতে হয়, দাঁড়ায় তারপর অটো পাইতে হয়। দেখা যায় আমাদের ডিউটি 8:30 বাজে, যদি আমরা 8:30 বাজে না ঢুকতে পারি তখন আমাদেরকে সমস্যা হয়, গেটে আটকায় দেয়। যদিও কারখানা মালিকদের সংগঠন বলছে, কারখানার আশেপাশে থাকায় বেশিরভাগ শ্রমিকের যাতায়াতে তেমন সমস্যা নেই। লকডাউনের মধ্যেও শ্রমিকদের উপস্থিতির হার প্রায় 90%। শ্রমিকরা আশপাশেই থাকেন, তো সেক্ষেত্রে তাদের আসা যাওয়ায় তেমন কোনো সমস্যা হচ্ছে না। আমাদের অ্যাটেন্ডেন্স মোটামুটি ভালো। আমরা বিশ্বাস করি স্বাস্থ্যবিধি মেনে তারা এভাবেই লকডাউন থাকলেও তারা আসতে সক্ষম হবে। কারখানা মালিকেরা বলছেন, বর্তমানে খুব একটা সমস্যা না হলেও লকডাউন দীর্ঘ হলে পোশাক খাতের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। বেশি কন্টিনিউ করলে যেটা হবে, আমাদের ওই যে অ্যাক্সেসরিজের যে সোর্সিং, যেমন আমাদের কিছু জিনিস কিন্তু আমাদের ওই মার্কেট থেকে কিনতে হয়। যেহেতু মার্কেট বন্ধ, লকডাউন, তখন বেশি দিন বন্ধ থাকলে আবার ওইটা আবার কিন্তু আমাদের একটা সমস্যা তখন দেখা দেবে। দূরে বাস করা কর্মকর্তা শ্রমিকদের লকডাউনের সময় কারখানার পাশেই থাকার ব্যবস্থা করার কথা জানিয়েছে কিছু পোশাক কারখানা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের নির্মাণ এবং উন্নয়ন খাতের সাবেক ও বর্তমান শতাধিক প্রকৌশলীর দুর্নীতি অনুসন্ধান বা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক। কিন্তু তাতেও এসব খাতে দুর্নীতি কমছে না বলে মনে করে টিআইবি। আর দুদকের আইনজীবী বলছেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সদিচ্ছা না থাকায় দুর্নীতি কমানো যাচ্ছে না। দেশের অবকাঠামোগত উন্নয়নের সাথে সমান তালে বেড়ে চলেছে দুর্নীতির অভিযোগ। প্রায় দুর্নীতির অভিযোগে প্রকৌশলীদের বদলি ও ওএসডির খবর পাওয়া যায়। গেল মাসে গণপূর্তের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসুর সম্পদের হিসেব চেয়েছে দুদক। এর আগের সাবেক 3 প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলছে। মাঠ পর্যায়ের অভিযুক্তদের মধ্যে উপসহকারী প্রকৌশলী আলী আকবর ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
প্রকৌশলীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কিছুদিনের মধ্যে নতুন নিয়োগ পাওয়া ব্যক্তির বিরুদ্ধে আবার ওঠে দুর্নীতির অভিযোগ। দুদকের আইনজীবী বলছে, দুর্নীতি মামলা প্রমাণ হওয়া দীর্ঘ সময়ের ব্যাপার। এই সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তি বদলি হয়ে অনেক সময় আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পান, যার কারণে উৎসাহিত হয় দুর্নীতিবাজরা। দুর্নীতি দমন কমিশন তার দুর্নীতির মামলা চলুক, বিচার করুক, সময় লাগুক, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা পিউনিটিভ অ্যাকশন তার যে ডিপার্টমেন্টে কাজ করে সেই ডিপার্টমেন্টের একটা সার্ভিলেন্স টিম থাকবে, তারাই এটা দেখভাল করে, তারাই ডিপার্টমেন্টালি সুপারিশ করবে ওনাকে অব্যাহতি দেওয়া হোক। বেশিরভাগ ক্ষেত্রে ঠিকাদারদের সাথে যোগসাজশে দুর্নীতি সংগঠিত হয়, যার কারণে নির্মাণ বা উন্নয়ন খাতের দুর্নীতি খুব অল্পই প্রকাশ পায় বলে জানিয়েছে টিআইবি। ত্রিমুখী আদালতে যারা অংশগ্রহণ করে থাকেন তারা সকলেই সিভিল ইঞ্জিনিয়ারদের সহ তারা সকলেই কিন্তু এর ফলে লাভবান হন। এর ফলে তারা যৌথভাবে সুরক্ষা দিয়ে থাকেন। এরা একইভাবে এটাকে বিকশিত হওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়ে থাকেন, কারণ এর ফলে তারা সকলেই লাভবান হয়ে থাকেন। গত 5 বছরে সরকারের বিভিন্ন খাতের সাবেক ও বর্তমান মিলিয়ে শতাধিক প্রকৌশলীর দুর্নীতির মামলার অভিযোগপত্র দিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। বিএনপি মহাসচিব বলেন, ডাক্তার এফ.এম. সিদ্দিকী ও এ.জেড.এম. জাহিদ হোসেন প্রতিদিন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করছেন। সপ্তাহে একদিন করে দেখেন চিকিৎসকদের পুরো টিম। মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসনকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা, কিন্তু সরকারের নিষেধাজ্ঞার কারণে যেতে পারছেন না। নেতিবাচক মনোভাব থেকে বেরিয়ে এসে একজন মুক্তিযোদ্ধা ও আজীবন সংগ্রামী বাংলাদেশের জনগণের প্রিয় নেতা সাবেক প্রধানমন্ত্রীকে দেশের বাইরে উন্নত চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার সকল ব্যবস্থা গ্রহণের উদ্যোগ সরকার গ্রহণ করবে। আইনের কোথাও এই কথা বলা হয়নি যে সরকার তাকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দিতে পারবেন না। টানা বৃষ্টিতে কুড়িগ্রাম, সুনামগঞ্জে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্লাবিত হচ্ছে নদী তীরের নিচু এলাকা। পাহাড়ি ঢলে পানি বাড়ছে সুনামগঞ্জের সীমান্ত নদী জাদুকাটায়। তবে নদীর পানি কমতে থাকায় ফেনী এবং শেরপুরে বন্যার উন্নতি হচ্ছে। তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত কুড়িগ্রামের বেশ কিছু নিচু এলাকা। এসব নদীর 25টি পয়েন্টে বাড়ছে ভাঙন। 3 দিনে এসব এলাকায় 2 শতাধিক ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে। তলিয়ে গেছে অনেক ফসলের ক্ষেত। পানি উঠছে, হাঁস মুরগি সম্পূর্ণ ভাসে গেছে, আর মানে কয়টা ধরি বাঁধতেছি। পানি বাড়লে আরো মানে করুণ অবস্থা হইতে পারে, তার কারণ স্রোতটা আর কি বেশি হয়ে যায়। সুনামগঞ্জের সুরমা নদীতেও পানি বাড়ছে। পাহাড়ি ঢলে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক এখনও পানির নিচে। ভারতের আসামে বৃষ্টিপাত অব্যাহত থাকায় আগামী 72 ঘন্টার মধ্যে বন্যার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামীকাল পর্যন্ত ভারতের মেঘালয় পাদদেশের যে অঞ্চলসমূহ রয়েছে সে অঞ্চলসমূহে ভারী বর্ষণ অব্যাহত থাকবে। এর ফলে আপার মেঘনার যে নদীসমূহ, যে অববাহিকার আমাদের সুরমা, কুশিয়ারা ইত্যাদি নদ নদীর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকবে। এদিকে ফেনীর ফুলগাজীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি নামার সঙ্গে সঙ্গে প্লাবিত এলাকায় ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হচ্ছে। জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 15 হেক্টর ফসলি জমি। এই মরি নদী যদি স্থায়ীভাবে যদি কোনো সমাধান না করে, তাহলে এইভাবে এটা করার কোনো যুক্তি নাই। আমার 60 ডিসিম জমি সবজি, অনেক 4-5 কিসিমের সবজি আছে, সব সবজিগুলো আমার নষ্ট হয়ে গেছে। বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে শেরপুরেও। পানি কমেছে ঝিনাইগাতি, নালিতাবাড়ী ও নকলা উপজেলায়। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, বীজতলা ও শাকসবজির আবাদ। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঈদে 1,17,651 দরিদ্র ও অতি দরিদ্র পরিবারকে 1,176 টন চাল সহায়তা দেওয়া হবে। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। তিনি আরও বলেন, লকডাউনে মানবিক সহায়তা কার্যক্রম হিসেবে আরও 23 কোটি টাকা বরাদ্দ হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম এবং রাজশাহী সিটি কর্পোরেশনে 50 লাখ টাকা নগদ ও 100 টন করে চাল বরাদ্দ হয়েছে। অন্যান্য সিটি কর্পোরেশনে নগদ 25 লাখ টাকা এবং 50 টন চাল দেওয়া হয়েছে। এনামুর রহমান জানান, যতদিন করোনা সংকট থাকবে ততদিন 333 সার্ভিসের মাধ্যমে সহায়তা চালু থাকবে।
যতদিন লকডাউন চলবে ততদিন এই সহায়তা অব্যাহত থাকবে। আর সামনে আমাদের কোরবানি ঈদ, এই ঈদ উপলক্ষে আমরা 1,17,651 পরিবারকে 1,176 মেট্রিক টন চাল আমরা বরাদ্দ দিয়েছি। আজকে আমরা আদেশ দিয়েছি, এটা কালকের মধ্যে চলে যাবে এবং ঈদের আগ পর্যন্ত এটা বিতরণ চলতে থাকবে। পাখির খাবারের দোকানদার মেহেদী হাসান খোকন পরিচয় দেন কাস্টমস কর্মকর্তা হিসেবে। কাস্টমসের ইমেইলের সাথে মিল রেখে তৈরি করেছেন একটি আইডি। সেটা ব্যবহার করে প্রলোভন দেখান কাস্টমসের চাকরি, মালামাল দ্রুত খালাস এবং স্বল্প মূল্যে নিলাম পাইয়ে দেওয়ার। এভাবে 4 বছরে ঠকিয়েছেন শতাধিক ব্যক্তিকে, হাতিয়েছেন প্রায় কোটি টাকা। রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ঘুরছেন 3 জন। যাত্রাবাড়ি, সূত্রাপুর ও বংশাল থেকে এসেছেন তারা। তাদের কাছ থেকে খোকন ও রবিন 10 লাখ টাকা হাতিয়েছেন বলে অভিযোগ করেছেন তারা। বিভিন্ন ইন্টারনেটের আইএসপি সম্পর্কিত যেসব প্রোডাক্টগুলো আছে এরকম, তারপর মোটরসাইকেল, এগুলো দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমার কাছ থেকে মোটামুটি 7 লাখ টাকা নেওয়া হয়। যখন এই মাল দেওয়ার সময় আসে আর যখন চাকরির সময় আসে, অ্যাপয়েন্টমেন্ট লেটারের যখন জয়েনিং ডেট আসে, তখন সে বিভিন্ন ধরনের নানান ধরনের তাল বাহানা শুরু করে। তো এইভাবে করতে করতে অনেক দিন চলে গেছে, তখন বুঝতে পারলাম আমি প্রতারণার শিকার হয়ে গেছি। এরপর তদন্তে নামে ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। ভাটারায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের। গোয়েন্দারা বলছেন এরা ঢাকা কাস্টমস হাউসের ইমেইলের একটি ডিজিট পরিবর্তন করে তৈরি করেছে আইডি। কাস্টমসের চাকরির আবেদন ফর্ম, প্রশিক্ষণ নিবন্ধন ফর্ম, ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন, পুলিশ ভেরিফিকেশন, এমনকি নিয়োগপত্রেরও নকল বানিয়ে ওই ইমেইলে আদান প্রদান করত। এরপর মোবাইল ব্যাংকিংয়ে হাতিয়ে নিত টাকা। খাবারের ব্যবসার আড়ালে যে সে প্রতারণার আশ্রয় নিয়ে বিভিন্ন লোকজনকে ঠকাচ্ছে, আমরা তদন্তকালীন সময়ে আমরা এটা প্রমাণ পেয়েছি। সে আসলে প্রতারণা করে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। গোয়েন্দারা জানাচ্ছে এদের প্রতারণার শিকার অন্তত শতাধিক ব্যক্তি। ঝামেলা মনে করে এতদিন কেউ মামলা করেননি। যারা ভিকটিম তারা যেন এই ধরনের ঘটনায় টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে সরাসরি সেই সংস্থাটির সাথে যোগাযোগ করা উচিত। এদিকে কাস্টমস কর্তৃপক্ষ বলছে কাস্টমসের সাথে সংশ্লিষ্ট এক প্রতিষ্ঠানের মালিকের পরিচিত খোকন ও রবিন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এই কার্যক্রম করার সময় উনি এটি ব্যবহার করেছেন, সেজন্য আমরা চেষ্টা করতেছি যে এই সিএনএফ মালিক এর সাথে জড়িত আছে কিনা সেটা জেনে তাকে শাস্তি দেওয়ার। কাস্টমসে চাকরি সহ কোনো কাজেই কাউকে টাকা দিতে হয় না দাবি এই কর্মকর্তার। আবারও লকডাউনে জীবিকা নিয়ে অনিশ্চয়তায় অপ্রাতিষ্ঠানিক খাতের সঙ্গে জড়িত কয়েক কোটি মানুষ। বন্ধ রয়েছে শপিং মল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার সহ প্রায় সবকিছু। খাত সংশ্লিষ্টরা বলছেন এসব ব্যবসা থেকে দৈনিক লোকসানের পরিমাণ প্রায় 2000 কোটি টাকা। এই অবস্থায় জীবিকা রক্ষায় সীমিত পরিসরে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের। দীর্ঘ 1.5 বছর ধরে চলছে করোনার সংক্রমণ। ফলে জীবনের সঙ্গে দেখা দিয়েছে জীবিকার সংকট। দেশে করোনা সংক্রমণ বিবেচনায় কয়েক দফা লকডাউনের কারণে বন্ধ শপিং মল, মার্কেট, পর্যটন কেন্দ্র, কমিউনিটি সেন্টার সহ ছোট বড় বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান। আবারও থমকে গেছে মানুষের জীবন ও জীবিকা। এ অবস্থা দীর্ঘস্থায়ী হলে মানুষের কর্মসংস্থান কোথায় গিয়ে ঠেকে তা অনেকটাই অনিশ্চিত। দোকান মালিক সমিতি বলছে দেশে ছোট ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 54 লাখ, কর্মীর সংখ্যা 2 কোটির বেশি। একদিন এ ব্যবসা বন্ধ থাকলে লোকসান হয় 1100 কোটি টাকা। এই মুহূর্তে ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সরকার তাদেরকে যদি নগদ সহায়তার আওতায় না আনেন তাহলে কিন্তু এই লোকগুলো ব্যবসা ফিরতে পারবে না। দীর্ঘদিন পর্যটন খাতের ব্যবসা না থাকায় বছর শেষে লোকসান 20,000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। এতে জীবিকা সংকটে প্রায় 40 লাখ মানুষ। বিশেষ করে যাদের স্বল্প বিনিয়োগ তাদেরকে খুব কষ্ট দিচ্ছে, কিন্তু সুযোগ তো নেই। বাস্তবতা নিরিখে আমরা মেনে নিচ্ছি, কিন্তু কতটুকু তো মানতে পারবো। এছাড়াও সেবা খাতের অন্তর্ভুক্ত কমিউনিটি সেন্টার, ডেকোরেটর, ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত প্রায় 5 লাখ মানুষ। এর বাইরেও পরোক্ষভাবে কাজ করছেন আরও 20 লাখ মানুষ। আশা রাখছি যে এই সেক্টরটা টিকে থাকে, আগামীতে হয়তো ব্যবসা হবে। সরকারের উচিত আমাদের এই দুর্যোগ সময় আমাদের সহযোগিতা করার। অর্থনীতিবিদরা বলছেন করোনায় সবচেয়ে বেশি সংকটে পড়েছেন
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার সঙ্গে জড়িত শ্রমিক কর্মচারীরা। তাদের কর্মসংস্থান টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করা জরুরি। শুধু দরিদ্র মানুষ নন, এই যে ক্ষুদ্র উদ্যোক্তা তাদের জন্য কিন্তু ফ্যাসিলিটিস এবং তাদের জন্য বিশেষ করে খাদ্য সহায়তার উদ্যোগ থাকা উচিত। দেশে বড় ছোট শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৭৮,১৩,০০০। এতে কর্মসংস্থান হয়েছে প্রায় ২ কোটি মানুষের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে ডিজিটাল কোরবানির পশুর হাট চালু করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ১,৪৮,০০০ টাকায় একটি গরু কিনে ডিজিটাল হাটের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী। অনলাইন অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম আশা করেন এবছর গরু বিক্রি হবে কমপক্ষে ১ লাখ। গত বছর থেকে ডিজিটাল কোরবানির পশুর হাট চালু করে ঢাকা উত্তর। অনলাইনে বিক্রি হয়েছিল ২৭,০০০ গরু। করোনা ঝুঁকি এড়াতে এবারও চালু হলো ডিজিটাল হাট। www.digitalhat.net-এ ২,০০০-এর বেশি খামারি পশু বিক্রি করছেন। অনুষ্ঠানে মেয়র আতিক বলেন, অনলাইনে যদি ১ লাখ গরু বিক্রি করা সম্ভব হয় তাহলে অন্তত ৫ লাখ লোক হাটে যাবে না। এখান থেকে গরু কিনলে কোনো হাসিলও দিতে হবে না। এসকোর পদ্ধতি হচ্ছে আপনি গরুটা কিনবেন, আপনার টাকাটা যে ক্রেতা সে কিন্তু পাবে না, এটা বাংলাদেশ ব্যাংকের একটা অ্যাকাউন্টে পাবে। আপনি যখন কনফার্ম করবেন যে আপনি গরুটা পেয়ে গেছেন এবং গরুটা ঠিক আছে, তারপরে কিন্তু টাকাটা রিলিজ করবে। এই এসকোর পদ্ধতিটা আমরা নতুন এই প্ল্যাটফর্মে, এটা আমার জন্য কাজে লাগবে অত্যন্ত ভাবে। ডিজিটাল হাট থেকে ১,৪৮,০০০ টাকা দিয়ে ৩৫০ কেজি ওজনের একটি গরু কেনেন স্থানীয় সরকার মন্ত্রী। এ সময় ডিজিটাল হাট নিয়ে প্রচার বাড়ানোর পরামর্শ দেন তথ্যমন্ত্রী। এর উদ্যোগটা সবাইকে নিতে হবে, এখন যাতে নাকি ডিজিটালি ক্রয় বিক্রয় করাটাকে আগের চেয়ে আরো বেশি উৎসাহিত করা হবে। ১ কোটির মধ্যে যদি আমরা একটা লুক্রেটিভ পার্সেন্টেজ যদি আমরা অ্যাচিভ করতে পারি এর মাধ্যম দিয়ে, তাইলে আমার তো মনে হয় আমরা সংক্রামককেও এখানে আমরা মোকাবিলা করার জন্য এটাও একটা মাধ্যম হতে পারে। যাতে বেশি সংখ্যক মানুষ এর সাথে সংযুক্ত হয় সেটি অনেক ইম্পর্টেন্ট, এবং আজকের এই অনুষ্ঠানের জন্য প্রচার এবং একই সাথে এই অ্যাপসটি যেন সবাই জানতে পারে কোন অ্যাপসের মাধ্যমে এই অনলাইন হাটে সংযুক্ত হওয়া যাবে, সেটি ব্যাপক প্রচার। এ সময় প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, দেশে কোরবানির জন্য ১,১৯,০০,০০০ পশু প্রস্তুত রয়েছে। কোরবানির পশুর কোনো ঘাটতি হবে না। গত ২টি কোরবানির ঈদে আমরা দেশের বাইরের থেকে কোনো পশু আসতে দেইনি, তাতে কিন্তু আমাদের কোনো পশুর অভাব হয়নি। এবছরে আমাদের পর্যাপ্ত রয়েছে। বর্ডারে আমরা আজকেও আমার সচিব মহোদয়ের সঙ্গে কথা হয়েছে, আমরা যোগাযোগ করছি যে চোরাই পথে বা অন্য কোনো পথে যাতে একটা পশুও দেশের ভিতর প্রবেশ করতে না পারে। অনলাইনে ২ থেকে ৪০০ কেজি লাইভ ওয়েটের গরু প্রতি কেজি ৪২৫ টাকা, ৫০০ কেজি ৪৭৫ টাকা এবং ৬০০ কেজি ৫২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সৌহার্দ্য সম্প্রীতির অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে বেনাপোল স্থলবন্দর হয়ে এসব আম পাঠানো হয়। বাংলাদেশের পক্ষে কলকাতার উপ হাই কমিশনের সচিব সামিমুল কাদের সীমান্তের শূন্য রেখায় আমের চালানটি গ্রহণ করেন। ভারতীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে এসব উপহার পৌঁছে দেবেন তিনি। রংপুর থেকে অ্যাগ্রোভিশন লিমিটেডের মাধ্যমে কাভার্ড ভ্যানে ২৬০ কার্টনে ২,৬০০ কেজি হাড়িভাঙা আম বন্দরে পৌঁছানো হয়। পরে দুদেশের বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এসব উপহারের মাধ্যমে দুই রাষ্ট্রের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি আরও দৃঢ় হবে বলে আশা সংশ্লিষ্টদের। মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের যে ইন্ডিয়ান কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যে উপহার দিয়েছে, অবশ্যই দুই দেশের সম্পর্ক আরও উন্নত হবে বলে আমরা মনে করি। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের এটাও মোটামুটি এই ধরনের একটা স্মারক হিসেবে, শুভেচ্ছা স্মারক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে এই দেশীয় প্রজাতির হাড়িভাঙা আম পাঠানো হচ্ছে। ফিলিপাইনে ৯২ আরোহী নিয়ে বিমান বাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত ২৯ জন নিহতের খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম। রোববার C-130 বিমানটি দক্ষিণাঞ্চলের বার্গিতে বিধ্বস্ত হয়। দেশটির সেনাপ্রধান সিরিলিটো সবে জানান, দুর্ঘটনার পরই উদ্ধার কাজ শুরু করা হয়। এরই মধ্যে ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ১৭ জন নিখোঁজ রয়েছে বলে জানান তিনি। তারা আরও জীবিত সেনা উদ্ধারের আশা করছেন। তিনি বলেন, বিমানটি সুলু প্রদেশের জোলো দ্বীপে অবতরণের সময় এ ঘটনা ঘটে। আরোহীরা সবাই সামরিক প্রশিক্ষণ শেষে
সুলু প্রদেশে যাচ্ছিল। সেখানে জঙ্গিদের তৎপরতা বেড়ে যাওয়ায় যৌথ টাস্ক ফোর্সের অংশ হিসেবে তাদের একটি দ্বীপে মোতায়েন করা হয়েছিল। হারারেতে 2 দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের পর বোলাররাও নিজেদের ভালোই ঝালিয়ে নিচ্ছেন। শেষ খবর পর্যন্ত জিম্বাবুয়ে একাদশের সংগ্রহ 9 উইকেটে 185 রান। এর আগে প্রথম দিনে 2 উইকেটে 313 রান তোলে টাইগাররা। দ্বিতীয় দিনে সেখানেই ইনিংস ঘোষণা করে সফরকারী দল। দ্বিতীয় দিনে ব্যাটিং শুরুর পর খুব একটা স্বাচ্ছন্দ্যে নেই জিম্বাবুয়ে একাদশ। লাঞ্চের আগেই 3 উইকেট হারায় স্বাগতিকরা। ব্যাট হাতে উজ্জ্বল সাকিব, বোলিংয়েও দারুণ করেছেন, জোড়া উইকেট নিয়েছেন তিনি। 2 দিন অনুশীলনের পর হারারে স্পোর্টস ক্লাবে 7 জুলাই থেকে শুরু হবে একমাত্র টেস্ট। টেস্ট দল জিম্বাবুয়ে সফরে ব্যস্ত সময় পার করছে। দেশে থাকা ওয়ানডে দলের সদস্যরা বিশ্রাম শেষ করে কাল থেকে শুরু করবে অনুশীলন। মিরপুরে হোম অফ ক্রিকেটে প্রস্তুতি শুরু সকাল 10টায়। ওয়ানডে দলের যারা দেশে রয়েছেন তাদের নিয়ে 3 দিনের অনুশীলন ক্যাম্প। এরপর 1 দিনের ছুটি কাটিয়ে জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা দিবে মিঠুন, সৈকত, আফিফরা। ওয়ানডে দলের বেশিরভাগ সদস্য রয়েছেন টেস্ট দলের সাথে। বোলিং কোচ তালহা জুবায়ের এবং সহকারী কোচ মিজানুর রহমানের অধীনে চলবে এই অনুশীলন। আফিফ, মিঠুন, নাইম, সাইফুদ্দিন, সৈকত, রুবেল থাকবেন এই ক্যাম্পে। 16 জুলাই শুরু ওয়ানডে সিরিজ। টি-20 দলের অনুশীলন শুরু হবে 12 জুলাই। সুযোগ অপচয়ের খেসারতে টেস্ট টি-20তে জায়গা হারিয়েছেন। টিকে থাকতে মোহাম্মদ মিঠুনের ভরসা এখন শুধুই ওয়ানডে। জিম্বাবুয়েতে সফল হয়ে আবারও 3 ফরম্যাটে ফেরার আশা এই মিডল অর্ডার ব্যাটসম্যানের। সারা দেশে চলছে লকডাউন। হোম অফ ক্রিকেটেও শুনশান নীরবতা। মাঠকর্মী ছাড়া কাউকে খুঁজে পাওয়া কঠিন। হঠাৎই ইনডোরে দেখা মিলল মিঠুনের। ধারাবাহিকতার অভাবে টেস্ট ও টি-20তে জায়গা হারিয়েছেন। জিম্বাবুয়ের সফরে আছেন শুধু ওয়ানডেতে। চ্যালেঞ্জটা বেড়ে গেছে কয়েক গুণ। নিজেকে নতুন করে মেলে ধরার তাগিদ বাড়তি পরিশ্রমের জ্বালানি দিচ্ছে। টি-20 টেস্টে নিয়মিত হতে না পারার আক্ষেপ আছে মিঠুনের। আপনি যে কোনো ফরম্যাটই খেলেন না কেন, আপনি একটা লম্বা সময় ধরে খেললে পরে ওই জায়গাটা আপনি ধরার পসিবিলিটি বেশি থাকে। তো আপনি যেটা বললেন টি-20 টেস্ট, এটা আমার খুব বেশি খেলাও হয় নাই, আর খেললেও অনেক দিন গ্যাপে গ্যাপে একটা ম্যাচ খেলি, এরকম হয়। তো এটা কোনো এক্সকিউজ না। জাতীয় দলের হয়ে জিম্বাবুয়ে সফরের অভিজ্ঞতা নেই মিঠুনের, তবে এ দলের হয়ে ভালো স্মৃতি আছে সেখানে। 2016-তে 3 ম্যাচে 250, 1 সেঞ্চুরি আছে। সেই ফর্ম আর ডিপিএল এর ধারাবাহিকতা আত্মবিশ্বাস দিচ্ছে মিঠুনকে। এবং ওখানে বেশ ভালো একটা সিরিজ আমার গিয়েছিল ওয়ানডে, ওখানে ওয়ানডেই খেলেছিলাম। তো কিছুটা মাথায় আছে কি টাইপের উইকেট হওয়ার কথা। তো ওইভাবেই আর কি মানসিকভাবে প্রস্তুতি নেওয়াটাই আমি মনে করি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তারপরে ওখানে যেয়ে তো প্র্যাকটিস ফ্যাসিলিটি পাবো, কয়েকটা প্র্যাকটিস সেশন পাবো। বিসিবিকে জানিয়ে দিয়েছেন 3 ফরম্যাটেই খেলতে চান। সেভাবে নিজেকে প্রস্তুত রাখছেন। ফিটনেস, ইনজুরি ম্যানেজমেন্টের সাথে স্কিলেও যে উন্নতি দরকার সেটা ভালো করেই জানেন 58টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই উইকেট কিপার ব্যাটসম্যান। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারের সাথে থাকার জন্য ধন্যবাদ।